হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের, কেমন আছেন? অনিক মাহমুদ ইউটিউব চ্যানেল এবং ফ্রিল্যান্সার অনেক ফেসবুক পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো চলুন শুরু করা যায়। আজকে আমি আপনাদের সামনে একটি ব্যতিক্রমধর্মী টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের টপিকসটা হচ্ছে ক্লায়েন্ট কনভারসেশন। আমরা আসলে আজকের এই যে ভিডিওটি করতে যাচ্ছি এটি হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে অলরেডি যে কোনো একটি বিষয়ের উপর স্কিলফুল এবং আপনারা ক্লায়েন্টের সাথে কাজ করতে যাচ্ছেন বা আপনারা ক্লায়েন্টের সাথে কাজ করবেন। সেটা হইতে পারে ফাইবার, হইতে পারে আপওয়ার্ক, হইতে পারে ফ্রিল্যান্সার বা হইতে পারে লেগিট বা আরও অন্যান্য অনেক সাইট বা মার্কেট প্লেসের বাইরে যেখান থেকে আপনি ক্লায়েন্ট আনতেছেন বা এনে আপনি কাজ করতে যাচ্ছেন, এই বিষয়ের উপরে আজকে আমাদের ভিডিওটি হবে। তো একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমরা কিভাবে স্মার্টলি একটা ক্লায়েন্টের সাথে কথা বলতে পারি, কিভাবে একটি ডিল কমপ্লিট করতে পারি এবং সেই ডিলটা নিয়ে আমরা কিভাবে কাজটা করতে পারি। আসলে একটা জরিপে দেখা যায় যে অনেকে খুব ভালোভাবে কাজ পারা সত্ত্বেও ক্লায়েন্টের সাথে স্মার্টলি কথা না বলতে পারার কারণে তাদের কাজটা হারিয়ে যাচ্ছে এবং এই পার্সেন্টেজটা প্রায় 35%-এর উপরে। তো এই যে পার্সেন্টেজ বা এই যে আপনারা কাজ জানেন কিন্তু আপনারা কাজটা নিতে পাচ্ছেন না একজনের কাছ থেকে, এটা কিন্তু আসলে অনেক বড় একটা হ্যাসেল। আপনি একটি কাজ ভালোভাবে শিখেছেন, শেখার পরে সবকিছু আপনার ওকে। আমি আপনাদের টি শার্ট ডিজাইনের কথা বলি, আপনি অনেক কষ্ট করে একটা টি শার্ট ডিজাইন শিখেছেন বা টি শার্ট ডিজাইন এখন আপনি বেটার করতে পারেন, আপনার ভালো একটি পোর্টফোলিও আছে, কিন্তু আপনি ক্লায়েন্ট পাচ্ছেন না বা ক্লায়েন্ট আপনার কাছে ঠিকই আসতেছে কিন্তু 10 জন ক্লায়েন্ট আসতেছে, 10 জনের ভিতরে দেখা যাচ্ছে 8 জনই চলে যাচ্ছে বা 9 জনই চলে যাচ্ছে, মাত্র 1 জন বা 2 জন আপনাকে কাজ দিচ্ছে। এই যে 1 জন বা 2 জন আপনাকে কাজ দিচ্ছে, এরা কেন আপনাকে কাজ দিচ্ছে এবং বাকি যে 8 জন বা 9 জন আপনাকে কাজ দিচ্ছে না তারা কেন আপনাকে কাজ দিচ্ছে না? এই যে যারা আপনাকে কাজ দিচ্ছে না তারা কিন্তু শুধুমাত্র আপনার এই ক্লায়েন্ট কনভারসেশনের কারণে কিন্তু কাজটা দিচ্ছে না। ক্লায়েন্ট কনভারসেশনের সময় আমাদের অনেকগুলো বিষয় মাথায় রাখা উচিত। তার ভিতরে 1 নাম্বার বিষয়টা হচ্ছে, কোন একটা ক্লায়েন্ট আপনাকে নক দিল যে হে ডিউড আই নিড এ টি শার্ট ডিজাইন, দেন তার কিছু ডিজাইন আপনার সামনে দিল, দিয়ে আপনি কি এটা করতে পারবেন কিনা। আপনি ফার্স্টেই যদি তাকে বলে ফেলেন হ্যাঁ 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 আমি এটা করতে পারবো, আপনার এই কাজটার জন্য আমি $এত বাজেট চাচ্ছি বা এইভাবে আমি আপনার কাজটা করতে যাচ্ছি, আপনি যদি এইভাবে বলেন তাহলে প্রথমেই ওই বায়ার কিন্তু আপনার কাছ থেকে চলে যাওয়ার সম্ভাবনা 80%। তো তাহলে আমাদের এইটা কিভাবে কনভারসেশনটা স্টার্ট করা উচিত? সে যখন আপনাকে একটা মেসেজ দিচ্ছে যে তার কিছু ডিজাইন লাগবে, সেই ডিজাইনগুলোর স্যাম্পল আপনাকে দিচ্ছে এবং সে আপনাকে জিজ্ঞেস করছে আপনি এই কাজটি করতে পারবেন কিনা। হ্যাঁ, আপনার তখন প্রত্যুত্তরে তাকে জিজ্ঞেস করা উচিত হ্যাঁ আপনার এই ডিজাইনের টেক্সটটা কি হবে বা আপনার এই ডিজাইনের কালার প্রিফারেন্স কি আছে বা আপনি এই ডিজাইনটা কোন ধরনের অডিয়েন্সের জন্য ক্রিয়েট করতে যাচ্ছেন, এই সকল বিষয় নিয়ে তার সাথে আগে কিছুক্ষণ কথাবার্তা বলে নিন। কথাবার্তা বলে নেওয়ার পরে যখন আপনার মনে হয় যে ঠিকঠাক ভাবে যে হ্যাঁ আমি কাজটা করতে পারবো, তখন আপনি বলবেন যে হ্যাঁ এই কাজটা আমি করতে পারবো। দেন আসে হচ্ছে বাজেটের ব্যাপারে। বাজেটের ব্যাপারে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়ে থাকে, ক্লায়েন্ট আমাদের অনেক সময় জিজ্ঞেস করে আসে যে এটা আপনি কত ডলারে করতে পারবেন। তখন কিন্তু আমরা কি করে যাই যে আমাদের ভিতরে একটা কনফিউশন তৈরি হয়ে যায় যে এটাকে আমি কত ডলার চাবো, এটাকে আমি $2 চাবো, $3 চাবো, $5 চাবো নাকি $50 চাবো, এইরকম ভাবে একটা কনফিউশন কিন্তু তৈরি হয়ে যায়। দেন আপনি কি করতে পারেন, ক্লায়েন্টকে আপনি আস্ক করতে পারেন যে আসলে আপনি যদি কিছু মনে না করেন আমি কি জানতে পারি এই প্রজেক্টটার জন্য আপনার বাজেট কত? সে ক্লায়েন্ট বলল তার বাজেট হচ্ছে $50। তো তার বাজেটটা যদি $50 হয়ে থাকে এবং আপনি যদি মনে করেন যে এই কাজটা $50 জন্য প্রিফারেবল, দেন আপনি এটা নিয়ে নিতে পারেন। এবং আপনি যদি মনে করেন যে না এই কাজটা $50 আপনার কাছে করা সম্ভব না, আপনার কাছে এই কাজটা $60 হইলে বেটার হয়, তখন আপনি ক্লায়েন্টকে কি বলতে পারেন, আপনি কিন্তু ডিরেক্ট এভাবে বলবেন না, আপনি কিন্তু ডিরেক্ট বলতে পারবেন না যে না এই কাজটা $50 না $60 হইলে আমি করব। এভাবে যদি আপনি কথা বলেন তাহলেও কিন্তু আপনার কাজটা অনেক সময় না পাওয়ার একটা পসিবিলিটি চলে আসে। তখন আপনি ক্লায়েন্টকে একটু বোঝানোর চেষ্টা করবেন যে আপনার এই কাজটা তো চাইলে আমি $50 করে দিতে পারি, কিন্তু একটা প্রবলেম হচ্ছে ফাইবার বা আপওয়ার্ক, আমি ফাইবারের কথাটাই এখানে মেইনলি বলছি যে ফাইবারে একটা কাজ কমপ্লিট করার পরে 20% চার্জ কাটে। দ্যাট মিনস আপনি যদি $50 আমাকে অর্ডার করেন তাহলে $10 কিন্তু ফাইবার তাদের সার্ভিস চার্জ কেটে নিয়ে যাবে। তাহলে আপনার থাকছে কত ডলার? আপনার থাকছে $40। তাহলে এই বিষয়টা আপনি যদি ক্লায়েন্টকে এইভাবে বোঝাইতে পারেন যে কাজটা চাইলেই আমি করতে পারি, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে আমার থেকে ফাইবার $10 চার্জ কাটবে, এই জন্য আপনি যদি আমাকে $60 দেন তাহলে এই কাজটা আমি বেটার ভাবে করে দিতে পারি। তাইলে এখানে কি হলো, এখানে আমাদের যে আপনার নেগোসিয়েশন, এই নেগোসিয়েশনটা কিন্তু আমাদের প্রপার ভাবে হয়ে গেল। নেগোসিয়েশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি ফার্স্টের থেকে একজন ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিল, আপনি কাজটা দেখলেন, আপনি কাজটা বুঝলেন, আপনার কাজটা হচ্ছে কোন ধরনের অডিয়েন্সের জন্য সেটা আপনি শুনলেন, A to Z সব আপনি কমপ্লিট করলেন এবং ফাইনালি যখন নেগোসিয়েট হচ্ছে সে সময় এসে ক্লায়েন্টের কাছ থেকে আপনার কাজটা কিন্তু বের হয়ে যেতে পারে। সো তাহলে আমরা নেগোসিয়েটটা করব হচ্ছে একটা স্মার্ট ওয়ে, যে
আমরা একেবারে ডিরেক্টলি তার থেকে একটা পেমেন্ট চাবো না। আর আরেকটা অপশন কি হইতে পারে যে আপনার ফাইবারের যে গিগ আছে সেই গিগে ধরেন আপনার দেওয়া আছে টু ডিজাইন ফর $10। তো এখানে তো আপনি দুইটা ডিজাইন $10 জন্য দিয়েই রাখছেন। তাহলে ক্লায়েন্ট যদি ওই গিগের থ্রুতে আপনার কাছে আসে এবং সে যদি আপনাকে $10 দিয়ে মানে কাজটা করাই নাই, তখন কিন্তু আপনি তার সাথে নেগোশিয়েট করতে যাবেন না, কারণ আপনি অলরেডি $10 দিয়েই রাখছেন যে $10 দিলে আপনি তাকে দুইটা টি শার্ট করে দিবেন। সো তাহলে এটা হয়ে গেল, সে আপনাকে $10 দিয়ে কাজটা করে দিচ্ছে। এখন কোন ক্লায়েন্ট যদি আপনার থেকে জানতে চাই যে আপনার টি শার্ট ডিজাইনের এক্সপেরিয়েন্স কতদিন, বা আপনার ধরেন আমি ফাইবার বা আপওয়ার্ক থেকে একটু বের হয়ে আসি, ফাইবার আপওয়ার্ক থেকে বের হয়ে এসে আমি ধরেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে যদি আপনি কোনো ক্লায়েন্ট পান বা আপনার পোর্টফোলিও সাইট থেকে যদি আপনি ক্লায়েন্ট পান, এখন সেই ক্লায়েন্ট যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কত বছর ধরে কাজ করেন এবং কিভাবে কাজ করেন, এইটার উত্তরটা আমি একটু খাঁটি বাংলা ভাষাতে দিতে যাচ্ছি। বাংলা ভাষাতে কি রকম, ধরেন আপনি যেখানে বসবাস করেন তার পার্শ্ববর্তী জায়গায় দুইটা কাঠের দোকান আছে যারা হচ্ছে কাঠের বিভিন্ন ধরনের প্রোডাক্ট বানিয়ে থাকে। তো আপনি অ্যাজ এ ক্লায়েন্ট আপনি একটা কাঠের দোকানে গেলেন, কাঠের দোকানে গিয়ে যদি আপনি যদি তাকে জিজ্ঞেস করেন আমি একটা খাট বানাতে চাচ্ছি, তো আপনার এই কাজের উপরে অভিজ্ঞতা কি রকম, তো সেই দোকানদার যদি আপনাকে এইভাবে কথা বলে যে আমি দীর্ঘ 25 বছর ধরে খাট বানাচ্ছি, আমার খাট অত্র এলাকার মধ্যে বিখ্যাত, আমি খুব উন্নত মানের কাঠ দিয়ে থাকি, আমার কাঠে কোনোদিন ঘুণ পোকা লাগে না, আমার এখানকার দোকানের সুনাম মানে 4-5টা জেলাতে আছে, ব্লা ব্লা ব্লা, এইভাবে যদি কথা বলতে থাকে দোকানদার, তাহলে প্রথমেই কিন্তু ওই দোকানদারের প্রতি আপনার একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি হবে। তো সেই জায়গাতেই আপনি আরেকটা দোকানে যাচ্ছেন, সেই দোকানদার যদি আপনি তাকে সেম প্রশ্নটাই করেন যে আমি একটা খাট বানাতে চাচ্ছি, আর সেই দোকানদার যদি আপনার সাথে কমিউনিকেশনটা স্টার্ট করে এইভাবে যে আচ্ছা আপনি খাট বানাতে চাচ্ছেন, আপনার খাটের সাইজটা কত, আচ্ছা আপনি কোন কাঠ দিয়ে খাট বানাতে চাচ্ছেন, আপনার খাটের ডিজাইনটা কি হবে, আপনার খাটের কালারটা কি হবে, দেন যদি আপনার প্রাইজিং এর বিষয়টা আসে বা প্রাইজিংটা একটু পরে আসুক, তারপরে যদি দোকানদাররা বলে যে আসলে আমি দীর্ঘ 10 বছর যাবত এখানে খাট বানাচ্ছি এবং আমার খাটের সুনাম আছে, আমার দোকানের একটা সুনাম আছে, আপনি নিশ্চিন্তে আমার দোকান থেকে আপনার পণ্যটি বানিয়ে নিতে পারেন। তাহলে আমাদের ফার্স্টে যেই দোকানদার যেভাবে কথা বললো এবং সেকেন্ড যেই দোকানদার যেভাবে কথা বললো, এই দুইটার ভিতরে কিন্তু অনেক একটা পার্থক্য আছে। তো আমরা নিউবি যারা ফ্রিল্যান্সিং করতে আসতেছি তাদের কাছে ক্লায়েন্টের একটা মেসেজ আসলেই আমরা দেখি যে তারা ওই ফার্স্ট দোকানদারের মতো কথা বলা শুরু করে দেয়, বা অনেক ডেসক্রিপশনটাও আমি পড়েছি এরকম ভাবে যে তাদের ফাইবার ডেসক্রিপশন বা তাদের বিহান্স ডেসক্রিপশন আমি এভাবে পড়েছি যে তাদের আসলে ডিজাইন 10টাও নাই, একটা বিহান্সে 10টা প্রজেক্টও নাই, কিন্তু তারা ওখানে লিখেছে যে গত 5 বছর ধরে আমি ডিজাইন করতেছি, এই ডিজাইন সেক্টরে আমি খুব ভালো করতেছি। এই যে একটা বিষয়টা দেখেন, কোন ক্লায়েন্ট যদি আপনার ওই প্রোফাইলটা ভিজিট করে এবং আপনার ডেসক্রিপশনটা পড়তেছে আপনি গত 5 বছর ধরে ডিজাইন করতেছেন, কিন্তু আপনার মেইন যে ডিজাইনের প্রোফাইল সেখানে 50টা ডিজাইনও নাই বা 20টা ডিজাইনও নাই, তাহলে আপনি 5 বছরে কি 50টা ডিজাইন করছেন নাকি 20টা ডিজাইন করছেন? তো এই যে ফ্রিল্যান্সিং সেক্টরটা, এই সেক্টরটা আসলে কাজ করাটা আমরা যতটা ইজি মনে করি ততটা কিন্তু ইজি না। আমরা এখানে খুব ভালো মানের কাজ করতে পারি, ভালো একটা আর্নিং আসে, সবকিছু ঠিকঠাক আছে, বাট তার জন্য নিজেকে কিন্তু মানে প্রত্যেকটা সাইড থেকে প্রিপেয়ার করতে হবে। আপনি ডিজাইন শিখছেন, আপনি সুন্দর মানের ডিজাইন শিখছেন, তার মানে কি আপনি একজন ফ্রিল্যান্সার হয়ে যাবেন? না, এটা কিন্তু পসিবল না। আপনি সুন্দর ডিজাইন শেখেন, আপনি সুন্দর কমিউনিকেশন স্কিল শেখেন, কমিউনিকেশনটা কিন্তু মেইন একটা ব্যাপার। আপনি কিভাবে কমিউনিকেট করতেছেন, আপনি ক্লায়েন্টের সাথে কিভাবে নেগোসিয়েশন করতেছেন, এইগুলা কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট পার্ট। এইগুলা যদি আপনি ঠিকঠাকভাবে আয়ত্ত করতে পারেন, ঠিকঠাকভাবে যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনি অবশ্যই একটা সময় একটা সাকসেসফুল ফ্রিল্যান্সার হয়ে যেতে পারবেন বা আপনি এই সেক্টর থেকে একটা ভালো কিছু করতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিওর মূল টপিকস। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা আমাদের যে পাবলিক গ্রুপটা আছে প্রফেসর আইটি জোন কমিউনিটি, সেই গ্রুপে আপনি জয়েন করতে পারেন। জয়েন করার মাধ্যমে ফ্রিল্যান্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে আপনি সেটা পোস্ট করতে পারেন, আমি নিজে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। That shit.